Right here in the USA. Watch us via Roku on your smart TV. Submit your own content on info@millenniumnews24.com. Download the Millennium News 24 app from the App Store to stream our shows anywhere, anytime. Stay tuned with Millennium TV and Millennium News 24 for the latest updates. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকের 1 ফেব্রুয়ারি 2026 সালের আমেরিকার এক সুন্দর সকালে, তুষার আবৃত আমেরিকার রৌদ্রোজ্জ্বল সুন্দর সকালে আপনাদের সবাইকে আমাদের মিলেনিয়াম টিভির এই অতি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ আলাপচারিতামূলক টক শো সম্ভাবনার বাংলাদেশে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি এমন একজন অতিথিকে নিয়ে, যিনি সত্যিকার অর্থেই একজন দেশপ্রেমিক, যিনি বাংলাদেশকে তার অন্তরে অন্তঃস্থলে ধারণ করেন এবং দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বহু রাজনৈতিক সংগ্রামে বাংলাদেশের পক্ষে, বিবেকের পক্ষে দাঁড়িয়েছেন। বাংলাদেশের আমেরিকা প্রবাসী যে কয়জন বিদুষী নারী এই আন্দোলনে যুক্ত হয়েছেন, তার মধ্যে তিনি একজন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাক্তার মিনা ফারাহ, যিনি বাংলাদেশকে এতটুকু ধারণ করেন নিজের মধ্যে যে ওনার নিউ ইয়র্কের প্রাণ কেন্দ্রে, যা আমরা সবাই চিনি জ্যাকসন হাইটসে, বাংলাদেশ প্লাজাও আমরা সবাই চিনি জ্যাকসন হাইটসে, এই বাংলাদেশ প্লাজার স্বত্বাধিকারী যিনি ডাক্তার মিনা ফারাহ, উনি বাংলাদেশ প্লাজা ওনার বিজনেস শপিং সেন্টারকে নামকরণ করে এক নামে বাংলাদেশকে আপলিফট করেছেন। উনি বহুবার এই গত 16-17 বছরের ফ্যাসিস্ট রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে আওয়ামী সরকারের, হাসিনা সরকারের চক্ষুশূল হয়েছেন। উনি দীর্ঘদিন বাংলাদেশে যাননি শুধু একটি কারণে, ওনার বহু সম্পদ, অর্থ সম্পদ বাংলাদেশে, যেগুলো উনি রক্ষণাবেক্ষণ করতে পারেননি বহু বছর, শুধুমাত্র দেশ মাতৃকাকে রক্ষার জন্য আধিপত্যবাদের হাত থেকে। এবং বহুবার উনি ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট এবং ওয়াশিংটন ডিসির রাজধানীতে হোয়াইট হাউসের সামনে বহুবার বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, ওনার নামে ভুয়া মামলা, মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য 2019 সালে ফেব্রুয়ারিতে উনি তীব্র কনকনে শীতের মধ্যে এসে আমাদের সাথে দাঁড়িয়েছিলেন হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টের সামনে প্রটেস্ট এবং র্যালিতে। ওনার ব্যস্ত কর্মজীবনের মাঝেও উনি বাংলাদেশকে ভুলে যাননি। এমন একজন অতিথিকে আমরা না এনে আমাদের অনুষ্ঠানে আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে আনতে বাধ্য হয়েছি, এবং আমাদের সম্মানিত ডক্টর মিনা ফারাহ আপা, উনি আমাদেরকে সম্মতি দিয়েছেন দেশ ও জাতিকে কিছু সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার জন্য। উনি একজন জুলাই যোদ্ধা, উনি একজন কলম যোদ্ধা। ওনার সম্বন্ধে আমরা আরো জানবো ওনার থেকে। তার আগে আমি স্বাগত জানাই আপা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আপা, আপনি আপনার লেখা দিয়ে, আপনার কর্ম দিয়ে আপনি প্রমাণ করেছেন যে যার আপনার রক্তের মধ্যে আপনি বাংলাদেশকে ধারণ করেছেন। আপনি একজন আমেরিকার নাগরিক, আপনি আমেরিকাতে একজন উচ্চ করদাতা নাগরিক, একজন ক্লাস 1 আমেরিকান সিটিজেন হয়েও আপনি আপনার জন্মভূমিকে ভুলে যাননি। আপনি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অনেক ধন সম্পদ আমেরিকাতে আল্লাহ আপনাকে দিয়েছে, অনেক যশ খ্যাতি দিয়েছে আপনার প্রফেশনাল একজন ডাক্তার হিসেবে। এরপরেও আপনি কি একটু আমাদেরকে, দর্শকদেরকে বলবেন যে আপনার এই দেশ প্রেমের নেপথ্যে আপনার কি অনুপ্রেরণা? আপনি কেন অনেকের মতো ভুলে না গিয়ে দেশকে, অর্থ সম্পদে ডুবে না গিয়ে, কেন এভাবে সাধারণ জীবনযাপন করে একজন মহিষী নারী হিসেবে বাংলাদেশের জাতির জন্য উদাহরণ হয়েছে? সেই বিষয়ে আপনার একটু অনুপ্রেরণা যদি আমরা পাই, একটু যদি বিস্তারিত বলেন খুশি হব। থ্যাংক ইউ। আমি আসলে কেউই ভুলে যায় না, সবাই মনে রাখছে, আমি একটু বেশি মনে রাখি আর কি হয়তো। আসলে আমি চাই কি যে আমি যেরকম ফরচুনেট, আপনারা ফরচুনেট, আমার দেশে আমেরিকার মতোই হোক। আমার অনেক সম্পদ আছে,
আমার অনেক মানব সম্পদ আছে। প্রত্যেক বছর $5,000 বিলিয়ন আমার মানব সম্পদ আছে, কিন্তু এটার কোনো ইউজ নাই, কারখানা নাই, কাজ নাই। কিন্তু এত মানব সম্পদ দুনিয়ার কোথাও নাই, আমার আছে। আমি বছরে $5 ট্রিলিয়ন এক্সপোর্ট করতে পারি, ইন্ডিয়া চায়নাকে ছাড়া দিতে পারি, কারণ আমার এত মানব সম্পদ। কিন্তু আমরা ওখানে উই বেগিং, উই ডোন্ট হ্যাভ মানি। আমি চাই আমার দেশটা আমেরিকার মতোই, মালয়েশিয়ার মতোই, ভিয়েতনামের মতো, চায়নার মতো, ইন্ডিয়ার মতো রিচ হোক। কেন হয় না, হবে না কেন? এই হওয়ার জন্য আমি ফাইট করতেছি, হইতে হবে। প্রত্যেক দিন $10 বিলিয়ন এক্সপোর্ট করতে হবে। সেই ট্যালেন্টটা নাই যেটা আমার আছে, যেটা আমি বুঝি, কারণ আমি ওয়াল স্ট্রিটে ব্যবসা করি, আমি স্টক করি, বন্ড করি, রিয়েল এস্টেট করি। আমি মানেই ব্যবসা, আমার রক্ত মানেই ব্যবসা। আমি ব্যবসা ছাড়া কিছু বুঝি না, টাকা ছাড়া কিছু বুঝি না। আই লাভ মানি, আই ওয়ান্ট পিপল টু বি রিচ, হ্যাপি লাইক মি। ওয়াই নট? আমি যদি পারি গ্রাম থেকে এসে ব্রাউন স্কিন, সবাই পারবে। আমার ছিল খুবই ট্যালেন্টেড, আমার বন্ধুরা খুব ট্যালেন্টেড, বাট দে আর লাইক এ হ্যান্ড টু মাউথ। আমি মিলিয়নিয়ার, ওয়াই? আমার দেশের লোকেরা কেন পারবে না? অবশ্যই পারবে। একটা প্রধানমন্ত্রী দরকার, ট্রাম্পের মতো, মোদির মতো, জিনপিং এর মতো আছে। যারা দেশপ্রেমী, না যারা না, কিনা, যারা ব্রেনি ট্যালেন্টেড, জি যারা মাহাথির, যারা জি, মাহাথির। আমার যে মাহাথির দরকার, আর কিচ্ছু না। আই নিড এ মাহাথির, আই এম লুকিং ফর এ মাহাথির ফর ডক্টর মাই। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার। আই ওয়ান্ট এ মাহাথির টু লিড মাই কান্ট্রি টু বিকাম এ রিচ কান্ট্রি, দ্যাটস অল। জি। আছে, এটা হইতে হবে, এ কোনো অপশন নেই। আচ্ছা মিনা ফারাহ আপা, আপনাকে আমি আরেকটা জিনিস একটু বলে তারপরে আপনার থেকে জানতে চাইবো। আমরা দেখতে পাই, আপনি কয়েকটা দেশের প্রসঙ্গ টানলেন। ভারত, ভারতের সরকার বদলায়, ওদের ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ওদের নীতির পরিবর্তন হয় না। কারণ আমি দেখেছি আমার পর্যবেক্ষণে ভারত এবং ভারতের রাজনীতিবিদরা তাদের দেশের স্বার্থটাকে কখনোই জলাঞ্জলি দেয় না। তারা, বিদেশে তাদের কোনো প্রভু নাই, তারা ভারত এবং ভারতের উন্নতির জন্য কারো রক্তচক্ষুকে ভয় করে না। আমরা বাংলাদেশ তার পার্শ্ববর্তী দেশ হয়ে আমরা ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত কেন হচ্ছি, এবং আমরা কেন প্রয়োজনে বাংলাদেশকে অন্য দেশের হাতে এবং সরকারকে তাবেদার সরকার হিসেবে তুলে দিতে পারি, কেন আমাদের এই মানসিকতা, এবং সেটার নিহিত, সেটার অন্তরস্থলে কি আছে, এবং সেখান থেকে উত্তরণের একজন দেশপ্রেমিক হিসেবে, একজন জুলাই যোদ্ধা হিসেবে, একজন বাংলাদেশের লিডার হিসেবে আপনি আমাদেরকে কিছু কথা আমি বলুন। আসলে নিজেকে কমফোর্টেবল ফিল করি যখন আমাকে বিজনেস ওম্যান বলে। আমি বিজনেস পার্সন, আমি কিছুই না, আমি জাস্ট সিম্পলি আই বিজনেস, আই আন্ডারস্ট্যান্ড বিজনেস। ওকে, কথা হচ্ছে যে আমার সমস্যা কি, আমার টাকা নাই দেশে। পাকিস্তানের নির্বাচনে আমেরিকা সবসময় ইন্টারফেয়ার করে, ইন্ডিয়ার নির্বাচনে আমেরিকা কোনো কথাই বলে না। কেন বলে না? কারণ ইন্ডিয়া ফোর্থ লার্জেস্ট ইকোনমি, ভেরি রিচ, ভেরি প্রমিজিং। পাকিস্তান টাকা নাই, গরিবের ভাবি আমরা এবং পাকিস্তান, এই যে সবাই আমাদেরকে পিটায়। আমরা হচ্ছে ইন্ডিয়ার গিনিপিগ, ইন্ডিয়ার সার্বক, ইন্ডিয়ার কৃমি, আমরা যে ইন্ডিয়ার হচ্ছে প্যারাসাইট। টাকা নাই, আমার কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই, আমার একটাই সমস্যা, আমার টাকা নাই। যদি ইন্ডিয়ার মতো টাকা থাকতো, সৌদির মতো টাকা থাকতো, সৌদিতে কি, সৌদি নির্বাচন হয় না? কেউ কি বলে? ইন্ডিয়াতে বলে না। কেন? ওদের টাকা টাকা আছে, ওরা পাওয়ারফুল। মানি মানেই পাওয়ার, মানি মানেই ইউ হ্যাভ দ্য পাওয়ার টু ডিফেন্ড ইউর কেস, টাকা তো দ্যাটস অল। বাংলাদেশে যাই ছিল, টাকা তো পাচার হয়ে যাচ্ছে, এক নাম্বার পয়েন্ট। সেটাও বিভিন্ন রাজনীতিক এবং দুর্নীতিবাজ এবং দুর্নীতির যে ব্যবস্থা রাষ্ট্রীয় পর্যায়ে, সেটার কারণে। দ্বিতীয় হচ্ছে যে আমরা বিভিন্নভাবে দেখতে পাই যে বাংলাদেশের রেমিটেন্স মিডল ইস্ট থেকে, আমেরিকা থেকে যাচ্ছে, আবার পক্ষান্তরে বাংলাদেশ ভারতের একটা বিগ রেমিটেন্স সোর্স। এই যে আদানি চুক্তি হলো বিদ্যুতের, সেখানে বাংলাদেশ সরকার এখন বর্তমানে পিটিশন করেছে ইন্টারন্যাশনাল কোর্টে যে এই চুক্তিটা ছিল একটা একপক্ষীয় এবং উচ্চ মূল্যে বিদ্যুৎ ব্যবস্থাপনার একটা ঠিকাদারি। তো এই পাচার এবং বিদেশে সম্পদ রাজনীতিবিদরা কেন পাচার করে এবং কিভাবে সেটা বন্ধ করা যায়, আপনি একজন ব্যবসায়ী চিন্তা থেকে আপনি যদি বলতেন। এখানে দুইটা জিনিস বলবো ডাইরেক্টলি, খুব সিম্পল।
আমরা জি, উত্তর আমরা এখন উত্তর কোরিয়া। আপনার সরাসরি কথা জনগণ ভালোবেসে বাসে বিধায় আপনার প্রতিটা পোস্ট ভাইরাল হয় আপনি বলুন। হ্যাঁ, আমরা হচ্ছে সিম্পল, আমরা উত্তর কোরিয়া, আমরা দক্ষিণ কোরিয়া হইতে হবে টু ওভারকাম অল দ্য অ্যান্সার এভরিথিং ফ্রম নর্থ কোরিয়া হ্যাভ টু বি দক্ষিণ কোরিয়া। কিভাবে? পরিবার, হ্যাঁ, পরিবারতন্ত্র থেকে বের হয়ে আমাদেরকে কিভাবে? ইন্ডিয়ার মতো দক্ষিণ কোরিয়া হইতে হবে। উত্তর থেকে দক্ষিণে যাইতে হবে। ইন্ডিয়া হইতে হইলে পরে আপনাকে দক্ষিণ হইতে হবে। ইন্ডিয়াতে কিচ্ছু না, পরিবারতন্ত্র নাই। মোদি পরিবারতন্ত্রের একদম মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, দিয়ে ইন্ডিয়াকে এক্সপ্লোর করতেছে। ইন্দিরা গান্ধীর আমলে ইন্ডিয়া ছিল আমাদের মতো, মোদির আমলে ইন্ডিয়া হয়ে গেছে ফুলের মতো। কেন? উত্তর থেকে দক্ষিণ হয়েছে ইন্ডিয়া, আমাদেরকে উত্তর থেকে দক্ষিণ হইতে হবে। পরিবারতন্ত্রকে ক্রাশ করে একদম ফ্লাশ করে দিতে হবে, তারপরে আমরা ইন্ডিয়ার মতো হবো, দক্ষিণ কোরিয়ার মতো হবো। সিম্পল, ভেরি সিম্পল, কোনো সমস্যা নেই। ফর্মুলা ইজ ভেরি সিম্পল, ফ্রম নর্থ টু দক্ষিণ কোরিয়া, দ্যাটস অল। পরিবারতন্ত্রকে ক্রাশ করতে হবে। পরিবারতন্ত্র মানেই কমিউনিজম, পরিবারতন্ত্র মানেই উত্তর কোরিয়া, পরিবারতন্ত্র মানেই কমিউনিস্ট সোশ্যালিস্ট, পরিবারতন্ত্র মানেই কিম জং উন। একটা পরিবার, জিয়া পরিবার, মুজিব, ক্রাশ করতে হবে, একদম ক্রাশ। সম্প্রতি আমরা দেখতে পাই দুটো প্যারালাল নিউজ। একটা হচ্ছে আল জাজিরাতে বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক শক্তি জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাক্ষাৎকার দিয়েছেন। আবার পক্ষান্তরে টাইমস ম্যাগাজিনে বেগম খালেদা জিয়ার এবং জিয়াউর রহমানের একমাত্র পুত্র সন্তান জনাব তারেক রহমানকে নিয়ে একটা প্রচ্ছদ করা হয়েছে, যে এবং সেখানে বলা হয়েছে এভাবে যে এ সন অফ, যেটা আপনি বলে পরিবারতন্ত্র বলছেন, সেটাই মনে তারা ইঙ্গিত করেছে। পক্ষান্তরে আল জাজিরার সাংবাদিক ডক্টর শফিকুর রহমানকে যে প্রশ্নগুলা করেছেন, সেখানে আমি একটা জিনিস খুব ক্যাচ করেছি, যে সাংবাদিক সাহেব মিস্টার জৈন ওনার প্রশ্ন করছেন যে আপনার দল যদি ক্ষমতায় আসে বাংলাদেশে শরিয়া আইন চালু হবে, আপনার দল যদি ক্ষমতায় আসে বাংলাদেশের নারীরা অনিরাপদ হবে, আপনার দল যদি, আপনি যেই দলের প্রতিনিধিত্ব করছেন সেখানে সেটা একটা ধর্মীয় দল। পক্ষান্তরে আমরা যদি ভারতকে দেখি, যেহেতু আপনি ভারতের প্রসঙ্গ টেনেছেন, ভারতে মোদী সরকার মূলত গত এক যুগ ধরে ভারত শাসন করছে, ভারতে উন্নতি করছে ভারতের, কিন্তু তারা তাদের রাজনীতির যে শেকড় সেটা হচ্ছে জাতীয়তাবাদ, ভারতীয় জাতীয়তাবাদের চেয়েও অন্য কিছু, সেটা হচ্ছে হিন্দুত্ববাদ এবং ধর্মীয় বাদ। যে ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে, আমি সেটাকে খারাপভাবে আপনার কাছে রিপ্রেজেন্ট করছি না, কারণ আমরা ধর্মীয় জাতীয়তাবাদকে উজ্জীবিত করে ভারত মানুষের মধ্যে যে একটা চেতনা জাগরণ করেছে বিজেপি সরকার, সেটার সাথে জামাত ইসলামী বাংলাদেশ যদি সরকার গঠন করে, তারা কি এর চেয়ে ভালো কিছু আমাদের বাংলাদেশি জাতিকে দিতে পারবে? এটা আপনার কাছে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারা কি উপমহাদেশের জন্য ভালো কিছু বই আনতে পারবে কিনা, এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন রাষ্ট্র, আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে জামাত ইসলামের সাথে যে ধরনের একটা সুন্দর কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে চাচ্ছে, সেটার প্রেক্ষিতে সেই মূল্যটা, সে কোর ভ্যালুটা জামাত ইসলাম যদি নির্বাচিত হয় সেটা করতে পারবে কিনা। আর এটা একটা তুলনামূলক বিশ্লেষণ যদি আপনি করেন, ভারতে যে হিন্দু জাতীয়তাবাদের সাথে এখানে ইসলামী জাতীয়তাবাদের একটা আপনি যদি আলোকপাত করেন, আপনি সময় নিন, প্রয়োজনে 10-15 মিনিট, কোনো অসুবিধা নেই, এরপর আমরা বিজ্ঞাপন বিরতিতে যাবো ইনশাআল্লাহ। দেখেন, জৈন জাতীয় সাংবাদিকরা এরা আসলে কোনো সাংবাদিক না, এরা কোশ্চেন জানে না। দে আর নট আপ টু ডেট উইথ দ্য ওয়ার্ল্ড, দে আর নট আপ টু ডেট। অ্যাগ্রেসিভ বাই দ্য ওয়ে, আমি খেয়াল করেছি জামাতের আমির সাহেব উনি পা গুটাতে পা একদম চেয়ারের নিচে নিয়ে গিয়েছেন, আর ওনার বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, একজন সাংবাদিকের কিন্তু একটা এথিক্যাল ভ্যালু থাকতে হয়, রেসপেক্ট করতে হয় যে উনি একটা ন্যাশনাল লিডার, এবং উনি যেভাবে ওখানে বসেছেন, যে বডি ল্যাঙ্গুয়েজে, যদিও জামাতের আমির সাহেব শফিকুর রহমান, ডক্টর শফিক সাহেব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, আপনি যদি এটাকে একটু বিশ্লেষণ করেন, আমি কয়েকটা জিনিস আপনার সামনে এনে ধরেছি, আপনি আপনার মেধা এবং মন থেকে সেগুলো যদি বিশ্লেষণ করেন। শরিয়া আইন নিয়ে অনেক কিছু বলে, কথা হচ্ছে কি যে এটার অনেক ব্যাখ্যা আছে আমার কাছে। জি, ধরেন যেটা আপনার যেখানে আল্লাহ যদি বলে থাকেন, সৌদি যদি সেটা অ্যাপ্লাই করে, সৌদি যদি ভালো থাকে, শান্তি থাকে, মানে পুরো মিডল ইস্ট,
জি নির্বাচন হয় না, তাদের ধর্মীয় আইন, আমি শরিয়া ধর্মীয় আইন। জি যদি পৃথিবীর একটা দেশেও শরিয়া আইনের দরকার লাগে, এগে অনলি ফর করাপশন, নারী না, কিচ্ছু না, খালি করাপশন, যারা যারা ঋণ খেলাপি করবে, ডাকাতি করবে, তাদেরকে শরিয়া আইনে বিচার করে, আমি সাপোর্ট করবো। কারণ এখন এত এক্সট্রিমে চলে গেছে, এখন শরিয়া আইন হইলে পরে এদেরকে নিয়ন্ত্রণ করা যাবে। কারণ আপা, এখানে শরিয়া আইন সম্বন্ধে আমি আপনাকে একটু অ্যাড করি, যেহেতু আমি জি একজন কিছুটা পড়াশোনা করেছি, আপনার জি, মতো পড়াশোনা না না, বলেন বলেন। আমি জানি না। শরিয়া আইনটা হলো মূলত একজন মুসলমান নারী এবং পুরুষের জন্য তার পৈতৃক সম্পত্তি থেকে শুরু করে তার দৈনন্দিন জীবন যাপনের কিছু আইন কানুন। এই শরিয়া আইন সম্বন্ধে বহু বছর আগে, অত বছর 10-15 বছর আগে একটা ধোঁয়া উঠানো হয়েছিল আমেরিকাতেও, যে মুসলমানরা আমেরিকাতে শরিয়া আইন চালু করবে। কিন্তু তখন আমাদের ইসলামিক লিডাররা, আমেরিকান ইসলামিক লিডাররা, কেয়ার থেকে শুরু করে আরো যে ডক্টর নাহিদ আওয়াজ সবাই বলেছে যে শরিয়া আইন হচ্ছে ইসলামের কিছু বিধিনিষেধ, যেগুলো ডু অ্যান্ড ডোন্ট ফর দ্য মুসলিম। শরিয়া আইনের মধ্যে, কোরআনের মধ্যে বিধর্মীদের জন্য, যারা ইসলামের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী, তাদের জন্য কোনো আইন সেখানে রাখা নাই। এই আইনগুলো হচ্ছে ইসলামের ভিত্তিতে একজন মানুষ তার কিভাবে জীবনযাপন করবে, একজন পুরুষ কোন কোন নারীকে বিয়ে করতে পারবে না, তার খালাকে, তার চাচিকে বা তার পিতার ওয়াইফকে, তার সম্পদ কতটুকু অধিকার পাবে নারী, তার পুত্র কতটুকু অধিকার পাবে, সে কি খেতে পারবে কি খেতে পারবে না, তার এই সব বিধিনিষেধ সেখানে আছে। এটার সাথে যে একটা মিক্স আপ করে ধর্মভিত্তিক রাজনীতিকে বিএনপি বলছে যে বাংলাদেশে ধর্মীয় লেবাসধারী জান্নাতের টিকিট বিক্রিকারী হিসেবে জামাত ইসলামকে বলছে। পক্ষান্তরে বিএনপির যে অ্যালাইনমেন্ট ভারতের সাথে বহু বছর ধরে, বিজেপির সাথে বেগম খালেদা জিয়ার আমল থেকে, বিজেপি তো একটি হিন্দু জাতীয়তাবাদী ধর্মীয় দল, এবং নরেন্দ্র মোদী নিজে অনেক হিন্দু ধর্মপ্রাণ মানুষ। উনি নির্বাচনের আগে বহুদিন, এক সপ্তাহ ধরে ওনার ধর্মীয় মন্দিরে ডেরাতে উনি ধ্যান করেছেন। তো সেটা যদি কোনো অসুবিধা না হয়, সেটাকে যদি বিএনপি খারাপ ভাবে না দেখে, তাহলে জামাত ইসলাম ইসলামকে ভালোবাসে, মানুষকে নামাজি বানাচ্ছে, এটা নিয়ে বিএনপির এই ধরনের দ্বিচারিতা কেন? এটা কি একটা দ্বিচারিতা আপনি বলবেন? বিএনপি তো মাথা খারাপ, ওরা হচ্ছে এক্সপায়ার্ড, আমি ওদেরকে দলই মনে করি না এখন। ওরা সমস্ত অ্যানালগ যুগের, ওরা কথা বলে অ্যানালগ যুগের। আমি অ্যানালগ ভাষা বুঝি না, আমি বুঝি ডিজিটাল। আই এম এন এআই পার্সন, আই এম আপ টু ডেট উইথ ওয়াল স্ট্রিট। আমি বুঝি ডলার, আমি বুঝি মানি, আমি বুঝি ক্যাপিটালিজম। বিএনপির এগুলো সমস্ত বস্তা পচা প্রাচীন যুগের মানুষ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেম। আমি বলি, জামাতের আমির সঙ্গে আমার কথা হয়েছে, আমি ওনাকে বলছি বারবার, তারেক জিয়াকে দেশে নিয়েন না, কারণ তারেক জিয়ার বহু বদনাম আছে। দেখেন টাইম ম্যাগাজিনে কি লিখছে, খাম্বাচো, রাইট? তারেকের যে কোনো ভবিষ্যৎ নাই পশ্চিমে, ওকে যে নট অ্যাকসেপ্টেবল ইন দ্য ওয়ে, ওইটা হচ্ছে মেসেজ। তারেকে ক্ষমতায় আনেন, আরো আরো সমস্যা হবে আপনার। পশ্চিম মেসেজ দিয়ে দিছে, সে খাম্বাচোর। তারেকে হিস্ট্রি যদি পড়েন, আমেরিকা কিভাবে তাকে পোর্ট্রে করছে ফর হাওয়া ভবন, মানে ওইটা আপনার গুগলে আছে। সো নো ওয়ে, তারেক হ্যাজ নো ফিউচার ইন দ্য ওয়েস্ট। এবং টাইম আগে সেটা বলে দিচ্ছে, ওইটা কিন্তু একটা আমাদের জন্য একটা ওয়ার্নিং। এখন হিন্দুত্ববাদ, মুসলমানবাদ, আমি বলে কিছু, আমি বুঝি যে আমেরিকাতে শরিয়া আইন আছে অন্য ফর্মে। চুরি করলে পরে 10 বছর, খুন করলে পরে মৃত্যুদণ্ড, এগুলো শরিয়া আইন না। শরিয়া আইন তো আলাদা, কি আল্লাহ যেটা বলছে আমেরিকা তো সেটা ফলো করতেছে। আমেরিকার আদালতে প্রফেট মোহাম্মদের প্রোক্লেমেশন আছে, প্ল্যাকার্ড আছে, উনি হচ্ছে আমি সেটা দেখেছি সুপ্রিম ওয়ান কোর্টে। অফ দ্য বেস্ট। হ্যাঁ, তো আমেরিকা তো ফলো করে প্রফেট মোহাম্মদকে। আমেরিকা লেখা আছে মুহাম্মদ ইজ দ্য মোস্ট ল গিভার ইন দ্য ইউনিভার্স। ওয়ান অফ দ্য বেস্ট। এখন আমেরিকা তো প্রফেট মোহাম্মদের সবকিছু ফলো করে, যুদ্ধ, সম্প্রসারণ, আমেরিকা ফার্স্ট, এ তো প্রফেট মোহাম্মদের আইডিয়া, তো এটা উনি দিয়ে গেছে। উনি তো বেস্ট, মানে কি, জাজ ইন দ্য ওয়ার্ল্ড, মানে যেটা সত্য। এখন শরিয়া আইনটা কি? বড় যে আপনি ঋণ খেলাপি করবেন, আপনাকে আমি দিব না যাবজ্জীবন, এইটা তো শরিয়া আইন। শরিয়া আইন মানে কি? ইনসাফ। জি, সেটাই তো শরিয়া আইন, তো আলাদা কিছু না। এখন আপনি বলবেন যে গলা কাটাকাটি করে যারা হচ্ছে যে ওই যে হাদিস থেকে নেয়, আমি বলতে সিম্পল, কোরআন থেকে নেন, আল্লাহ বলছে ইনসাফ। তো যে যে দিন খেলাপি করছে তার জন্য শরিয়া আইন মানে যাবজ্জীবন, তুমি জেলে যাও, তোমার সঙ্গে কোনো কথা নাই। আমির যদি এটা করে, আমি আমিরকে 100% সাপোর্ট করবো, কারণ আমার দেশের সব টাকা
234 বিলিয়ন অন দ্য রেকর্ড নিয়ে গেছে হাসিনা এবং এবং খালেদা। এখন এদেরকে আমি তো সরিয়ে আইনে ফেলবো। আমি আমি আমির হইলে পরে আমি এদের সরিয়ে, আমি খালেদা হাসিনা দুজনকে ফেলতাম, আমি করতাম, আমি আমি কারো কথা শুনতাম না, আমি কারো কথা শুনতাম না, আমি শুধু আমার কথা শুনতাম, আমার জাজমেন্ট, আল্লাহ আমাকে ব্রেন দিছে না। জি। আমি সরে আইনে ফেলে বলতাম যে তুই শালা জেলে যা, তুই আসলাম চৌধুরী, তুই দরবেশ, তুই এসালাম, সব জেল, এইটি সরি আইন। আচ্ছা। আমি যদি করে আমি সাপোর্ট করব। বিএনপি কেন করে না? কারণ বিএনপি জানে ফখরুল জেলে যাবে, তারেক জেলে যাবে, সবাই জেলে যাবে, এই জন্য ওরা সাপোর্ট করে না। আচ্ছা মিনা আপা, আপনাকে একটু প্রশ্ন করি। জি। রাষ্ট্র যদি, বাংলাদেশ যদি কখনো বা বাংলাদেশের পরবর্তী সরকার যদি কখনো আপনাকে আমন্ত্রণ জানায় যে বাংলাদেশের অর্থনীতিতে আপনি সরাসরি সরকারে থেকে ভূমিকা রাখার, আপনি কি সে ধরনের কিছু করবেন বা কোনো উপদেষ্টা সরকারের আমি অ্যাডভাইজার আমি আমি আমিরকে ফেস করা হয়? আমি আমিরকে ফেস টু ফেস বলছি যে আপনারা যদি গভর্নমেন্ট ফর্ম করেন, আমি আপনাদের পোর্টফোলিওতে, ইকোনমিতে আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করতে চাই। আমি চাই যে আমার দেশে শিল্প বিপ্লব হোক। আমি কিছু চাই না, আমি কোনো টাকা চাই না, পয়সা চাই না। উইদাউট ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন nobody can survive in this world now. Look at the industrial revolution in India, in China, in Vietnam. সবাই হাজার হাজার বিলিয়ন ডলার কামাই করতেছে, আমরা 2 টাকা নিয়ে ছেড়াছেড়ি করতেছি। আমি ডেইলি আমি ডেইলি যে আমার ইনকাম না বাড়ে আমি অস্থির হয়ে যাই। আই নিড মানি বিকজ আই ওয়ান্ট পাওয়ার। মানি Yes, ইজ পাওয়ার, মানি মানে ইজ স্ট্রেংথ, রাইট? আমি কেন আমার 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 ফ্রেন্ড আমার কাছে টাকা চায়, দেশে গেলে আমাকে টাকা দিয়ে আমি ওষুধ খাবো, আমার কান্না আসে। আর আমি এখানে ইচ্ছা করলে রোজ রোজ কিনতে পারি 5টা। I cannot find myself there. So I'm trying to cure the disease. Yes. আমি যদি বলে আসো, যদি আমাকে কেউ বলে আসো, I'll be happy to, কিন্তু আমি যে চাই কারো কাছে যাই না, আমার ওই অভ্যাসই নাই, বিকজ I have lot of things to do. I'm make very yes, busy. that is very true. That is very true. I Yes. know you, and আমি আপনাকে ফলো করি এবং আপনাকে আমি নিউ ইয়র্কে যখনই আপনার সাথে দেখা হয়েছে, you live a very simple life and you have been living a very simple life, that because not that you don't have money, you don't have the wealth, but you choose to be in a very simple livelihood. And আমি সেই ইন্সপিরেশনটা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেশবাসীকে জানাতে চাই যে আমাদের বাংলাদেশের মানুষের, আমি নিজেও বাংলাদেশি, সো আমি আমার দেশের সমালোচনায় করছি, আমার সমালোচনায় করছি পক্ষান্তরে। আমরা যখন কোনো অর্থ করি আমাদের হয়ে যায়, তখন আমরা কিভাবে বিলাসিতা করব, আমি 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 শুধু করি, আমি কিভাবে বাড়ি কিনবো, আমি কিভাবে গাড়ি কিনবো, আমি কিভাবে একটা দামি ভ্যানিটি ব্যাগ কিনবো, আমি কিভাবে একটা দামি জুতা, 1 লক্ষ টাকা দামের জুতো কিনবো, আমি কিভাবে সবকিছু করব সেই চিন্তায় থাকি। আবার লোক দেখানোর জন্য রোজার মাসে শীতের সময় কম্বল দেই, লোক দেখানোর জন্য মানুষকে লাইন দাঁড় করে জাকাত দেই। জামাত আর আমির বলেছেন যে জাকাত যদি ব্যক্তিগত পর্যায়ে আদায় করা হয় সেক্ষেত্রে এটা ব্যবস্থাটা দুর্বল হয়। উনি ওয়াশিংটন ডিসিতে এসেও বলেছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় উনি নিশ্চিত করবে যে ধনীরা যাতে তাদের যে সম্পদটুকু, জাকাতের যে ডেফিনেশন গরিবের জন্য রাখা আছে, সেটা উনি আদায় করে রাষ্ট্রীয়ভাবে এটা গরিবদেরকে তাদের ভাগ্য উন্নয়নের জন্য খরচ করবেন। আর যারা বিধর্মী, এটাও প্রশ্ন করা হয়েছিল, যারা মুসলমান না তারা কি দিবেন? তারা দিবেন জিজিয়া। জিজিয়াও একটা ট্যাক্স, জাকাতও একটা ট্যাক্সের মতো, এট ভেরি লো ফিগার, 2.5%। তাও কারা দিবে? যারা সামর্থ্যবান, যাদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের পরে উদ্ধৃত থাকে, তারা তাদের ওই উদ্ধৃত সম্পদের 2.5 ভাগ দিবেন। কিন্তু সবাই যদি ধনীরা ওইটা দিত, যেটা উনি ব্যাখ্যা করেছেন, তাহলে বাংলাদেশে গরিবদেরকে ব্যবসা বাণিজ্য করে দিয়ে সুযোগ সুবিধা দিয়ে উন্নতি করা যায়। আপনি আরো বলেছেন শিল্প বিপ্লবের কথা। সেই শিল্প বিপ্লবটা জন্য প্রথমত দুর্নীতিটা মনে হয় রোধ করতে হবে আপা, আপনি সেই বিষয়ে যদি বলতেন। আর জাকাতের যে ইসলামী অর্থ ব্যবস্থার সাথে আপনি ওয়েস্টার্ন মনিটারি সিস্টেমের কি কোনো কনফ্লিক্ট দেখেন কিনা, এই দুটো প্রশ্ন এখন আপনার কাছে। না না না, ওয়েস্টটা তো এটাই ফলো করে। আমরা ওয়েলথ ট্যাক্স দিই না, আমাদের বাড়ির দাম $1 মিলিয়ন উপরে হলে আমাদেরকে ওয়েলথ ট্যাক্স দিতে হয়। ইয়েস। বড় লোকদের জন্য এক্সট্রিম বড় যে আরো ওয়েলথ ট্যাক্স, বিভিন্ন স্টেজে ওয়েলথ ট্যাক্স তো দিতে হয় আমাদেরকে। এটা তো কোরআন শরীফ, উনি যেটা বলতে সেম কথা। আমেরিকা পুরাপুরি সরে আইন ফলো করে অন্য নামে। ওকে, লেমি মেকেছে অর্থনীতি, ম্যাট্রিমোনিয়াল, রাষ্ট্র, ইলেকশন, যুদ্ধ,
এভরি আমেরিকা তো পুরা শরিয়া আইন অন্য ফর্মে ফলো করে। ইনসাফ মানে আমার এখানে দুর্নীতি নাই, দুর্নীতি করলে পরে তোমাকে জেল হবে, কিন্তু তুমি টাকা কামাও। তুই ইসলামে কিন্তু বিত্ত বৈভবের কথা বলা আছে। ইসলামে বলে নাই যে তুমি সন্ন্যাসী হও, ইসলামে বলছে তুমি বড় লোক হও, তুমি সবাইকে দিয়ে খাও, এটা বলছে। হ্যাঁ, হযরত ওসমান একজন অনেক ধনকুবের ছিলেন, ওনার রাইট। অনেক এখানে এখানে ইনসাফের কথা বলা হয়েছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড ওয়ার অ্যান্ড এক্সটেনশনিজম সব কিন্তু আমেরিকা ফলো করে। Yes. সো আমি বলতেছি যে আমাদের শিল্প বিপ্লব ছাড়া কোনো দেশ বাঁচবে না, এবং সেটা করতে হইলে পরে আপনাকে পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে। জি যতদিন পরিবারতন্ত্র থাকবে আপনি শিল্প বিপ্লব করতে পারবে না, কারণ পরিবারতন্ত্র চায় কমিউনিজম, যে আমি খাবো, আমি রাজত্ব করবো, আর সবাই আমার দাস। ওকে, যেটা আর কি দুইটা পরিবার। এখন আমার দেশে ওই এতদিনে আমার আমার রিজার্ভে 200 বিলিয়ন মিনিমাম থাকার কথা, কিন্তু আমার টাকা নাই। কেন? কারণ আমরা সেই কমিউনিস্ট যুগে পড়ে আছি। এখন শিল্প বিপ্লব যদি না করতে পারি, গার্মেন্টস থেকে যদি বের না হয়ে আসি, গার্মেন্টস থেকে বের হয়ে ইন্ডিয়ার মতো, ইন্ডিয়া যা যা করতেছে, দুনিয়ার লোকজন সব ইন্ডিয়া ছুটছে, ইউরোপ আমেরিকা সব ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ বিকাম এ জায়েন্ট, মাই নেইবার, রাইট? সো ইন্ডিয়াকে ফলো করেন ফর দ্য গ্লোরি। তাদের রাজনীতি, তাদের ট্যালেন্ট, তাদের স্কলারশিপ, তাদের নির্বাচন, তাদের অর্থ, তাদের বিত্ত, তাদের ক্যাপিটালিজম, তাদের স্টক মার্কেট, তাদের ব্যাংক, ফলো দ্যাট। দ্যাটস অল, গো টু ইন্ডিয়া এন্ড সি হোয়াট দে ডু। দ্যাটস আচ্ছা, অল। আপনাকে আরেকটা প্রশ্ন করি, এটা রিলেভেন্ট কোশ্চেন। ভারতের সাথে একটি সম্পর্ক উন্নয়ন করে একজন মাথা উন্নত করে বেঁচে থাকা প্রতিবেশী হিসেবে বাংলাদেশ যদি মাথা তুলে দাঁড়াতে হয়, সেক্ষেত্রে আপনি সামনে কি দেখতে পাচ্ছেন যে ভারত কিরকম বাংলাদেশ এবং সরকার কিরকম সরকার আমরা যদি ভোট দেই, ভারতের সরকার এবং ভারত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তাদের সমকক্ষে সম্মান করবে, অন্তত সম্মানটুকু করবে এবং শ্রদ্ধাটা করবে? আপনি যদি এই সম্বন্ধে একটু বলতেন। ভারত সম্মান করবে যতদিন আপনি আপনি when you don't become a rich like competition, যখন আপনার ইম্পোর্ট থাকবে, এক্সপোর্ট থাকবে, জিনিস থাকবে, বার্গেন থাকবে, টকিং পয়েন্ট থাকবে, তখন আপনি ক্যান গেট দ্য রেসপেক্ট। ইউ ডোন্ট গেট দ্য রেসপেক্ট উইদাউট মানি। আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি, আমরা তারেককে আনবো প্রধানমন্ত্রী, ফরগেট ইট। জামায়াতে ইসলাম, some maybe 40%, maybe 30% yes, but তারেক 100% মাইনাস। ও একদম পুরোপুরি ইন্ডিয়া পেটে চলে যাবে। জামায়াতে ইসলাম হয়তো কিছুটা যাবে, ম্যাক্সিমাম যাবে না। জামায়াত যদি ক্ষমতা যায় আমাদেরকে সাহায্য করতো, জামায়াতকে আমরা ডিরেল হইতে দিব না। আমরা প্রবাসীরা যারা বিভিন্ন সেক্টর প্রচুর আমাদের দেশে যারা ব্রিলিয়ান্ট, দে আর মেকিং পিপল রিচ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের ইঞ্জিনিয়ার, ডাক্তার, এন্টারপ্রেনার, বিজনেসম্যান, লিডার, আপনার মাইক্রোসফট, গুগল, সবখানে আমাদের বাংলাদেশি ব্রেন আছে, এন্টারপ্রেনার আছে। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যে আশিক চৌধুরী, সে তো একটা ব্যাংকার, সিঙ্গাপুর থেকে গেছে। এরকম হাজারটা আশিক চৌধুরী আছে, বিশ্বাস করেন, বিদেশে। টেক দেম হোম টু রিবিল্ড দ্য নেশন। আশিক চৌধুরীকে জুতা মারার বদলে তাকে ফুলের মালা দেন। আমাদের কথা জুতা মারে আশিক চৌধুরী, এই নো, দ্যাটস রং। আমি গেলে পরে বলবে যে ও খারাপ। নো, প্রেজ মি ফর হু আই অ্যাম। আমাকে প্রশংসা করেন, আমাকে দেন। আমেরিকানদের মতো ব্রড মাইন্ড, দিল খুলে তাদেরকে ফিরিয়ে নিতে হয়। আমি আপনি কখন যাব? যখন দেখবো যে বাংলাদেশে একজন সৎ লোক শাসন করছে, যোগ্য লোকের হাতে দেশের শাসনদণ্ডটা আছে, এবং যে ইনসাফের মাধ্যমে দেশটা পরিচালনা করছে। এটা প্রচার করতে হবে। যে আপনার টিভিতে বলতেছি, আপনি এটাও আপনার কথার সাথে যেটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে শহীদ ওসমান হাদির যে দর্শন, ফিলোসফি আপনার সাথে পুরোপুরি, কারণ আপনি নিজে একজন জুলাই যোদ্ধা। সো আমি এখান থেকে সেই জিনিসটা তুলে আনছি আমাদের আলোচনার এই প্রান্তে। এরপর আমরা এখনই একটা বিজ্ঞাপন বিরতি নিব, তারপর আমরা আবার আলোচনায় আসবো। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, মিলেনিয়াম টিভিতে আপনাদের চোখ রাখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মেধা সম্পন্ন আলোচনাকে আপনারা সবার কাছে ছড়িয়ে দিন, শেয়ার করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা।
মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। প্রিয় দর্শক, আবার আপনাদেরকে সুস্বাগতম আমাদের সম্ভাবনা বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি ডক্টর মিনা ফারাহ। উনি একজন বিজনেস এন্টারপ্রেনার এবং একজন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনারা সবাই ওনাকে চেনেন, আজকে নতুন না, উনি সবার কাছে প্রিয় পরিচিত মুখ। উনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর। উনি যখন বিএনপি সংকটের সময়ও কথা বলেছেন, খালেদা জিয়ার অসুস্থতার সময়ও ওনার পক্ষে কথা বলেছেন। উনি মূলত বাংলাদেশের পক্ষে কথা বলেন, বা বাংলাদেশের বিপক্ষে যারা রাজনীতি করতে করতে ভুলে চলে যায়, ভুল করে ফেলে, তাদেরকে উনি শোধরানোর চেষ্টা করেন। উনি আপাদমস্তক কোনো ব্যক্তিগতভাবে কারো সাথে বিদ্বেষ পোষণ করেন না। ওনার কোনো লাভ বা লোভ এবং লালসা বা কোনো অর্জনও সেখান থেকে উনি করেন না। সেহেতু আপনারা ওনার এই পরামর্শগুলোকে সম্পূর্ণ বাংলাদেশের ভবিষ্যতে জন্য একটি সুন্দর রাষ্ট্র নির্মাণের জন্য যে কথাগুলো উনি বলছেন, আমাদের ভোটের আর মাত্র 11 দিন আছে, আর আগামী 10 দিন পরে নির্বাচনের প্রচারণা বন্ধ হয়ে যাবে। মিনা ফারাহ আপা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে বর্তমানে যে প্রশাসন, সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশন, এরা কি একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করতে পেরেছে? নির্বাচনের তো আর 10 দিন বাকি আছে। সেক্ষেত্রে জামায়াতে ইসলাম, যেখানে অতীতে 20টির বেশি আসন কখনোই পায়নি, সেখানে তাদের যে জনজোয়ার, তাদের প্রতি অনেকে এরকমও বলছে যে আমরা বিএনপি করি, বিএনপি করব মৃত্যু পর্যন্ত, কিন্তু এবার জামাত ইসলামকে দাঁড়িপাল্লায় ভোট দিব। এই যে ব্যাপারটা, এটা সম্বন্ধে আপনার যে পর্যবেক্ষণ, আপনি নিজেও বিএনপির জন্য অনেক কাজ করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, র্যালিতে গিয়েছেন, তাহলে আপনি কেন আপনার এই অবস্থানটা পরিবর্তন করলেন এবং বাংলাদেশে যেটা পরিবর্তন হচ্ছে সেটাও কি যৌক্তিক কিনা, এই বিষয়ে আপনি একটু ব্যাখ্যা করলে খুশি হব। দেখেন, নির্বাচন এই সময় নির্বাচনটা খুবই একটা রং ডিসিশন। ওকে, এটা কিছুই ঠিক নাই। ইউ আর জাম্পিং ইন আ ফায়ার। গৃহযুদ্ধ হবে, মানুষ মরতেছে, আরো মরবে, বিকজ আমাদের কোনো কিছু ঠিক নাই। উই আর ডুইং এ ভেরি রং থিং। সমস্যা হচ্ছে তারেক জিয়া অগাস্টের 7 তারিখে 24 সনে বিপ্লবের 2 দিন পরে সে নির্বাচন চেয়ে বসছে। ওই দিন আমি ওকে ত্যাগ করছি। ওই দিন বাতাসে লাশের গন্ধ, পায়ের তলে রক্ত, পায়ের তলে লাশ, আমাদের ছেলে মেয়েদের। ও কেমন নির্বাচন চাইলো আমি এখনো বিশ্বাস করতে পারি না যে এই লোক বা হাজার হাজার মানুষ কষ্ট করে কেমনি নির্বাচন চাইলো লন্ডন থেকে। ওই দিন আমি বিগড়াই গেছি, একদম মাথা খারাপ হয়ে গেছে। ওই দিন আমি ত্যাগ করছি। ওই দিন বলছি যে হাসিনাকে ত্যাগ করছিলাম 11 সনে একটা কথার কারণে, জামায়াতকে মেরে ফেলবে আমাকে বলছিল। আমি শোনার পরে ত্যাগ করছি যে আমার কোনো টাকা চাই না, আমার টেলিভিশন চাই না, আমার এমপি চাই না, কিছু চাই না। আমি হাসিনার বিরুদ্ধে আমার সব শেষ করে দিয়ে আমি যুদ্ধ করছি। তারেক যেদিন বলছে 7 তারিখ আগস্ট মাসের আমি নির্বাচন চাই, ওই দিন তারেককে আমি আমার সব ত্যাগ মানে কি একদম ওকে আমি ট্যাঙ্কে ফেলাই দিছি। আমি তারেককে ধ্বংস দেখতে চাই। কেন বলছে নির্বাচন চাই? ওই যে গন্ডগোল লাগাইলো, আজ পর্যন্ত মানুষ পড়তেছে ওর কারণে। ও দায়ী, ও ইউনুসকে কাজ করতে দেয় নাই, নির্বাচন নিয়ে বাগড়া দিছে, ফলে গৃহযুদ্ধ হবে। আর কি হবে?
বিএনপি ক্ষমতা আসলে পরে ইন্ডিয়ার পেটে ঢুকে যাবে, আর জামায়াত ক্ষমতা আসলে পরে কিছুটা ভালো হবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে হবে, টার্কির সঙ্গে করতে হবে, তাহলে টিকতে পারবে। টার্কি পাকিস্তানকে নিতেই হবে। আমি আমি এই পয়েন্টে জাতীয়তাবাদী। নোট করলাম আপনার এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে। থ্যাংক ইউ। বলুন, আপনি কন্টিনিউ করুন। আমি 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 টার্কি এবং পাকিস্তানের সঙ্গে একটা একটা কনফিডারেশনের পক্ষে। কারণ আমার শক্তি দরকার, পারমাণবিক শক্তি। এটা ছাড়া ইন্ডিয়াকে সাইজ করা যাবে না এবং এটা ছাড়া ডেভেলপমেন্ট করা যাবে না। কিন্তু জামায়াতে আমিরকে যেটা করতে হবে, যারা জানে আশিক চৌধুরীর মতো হাজারটা নিয়ে শিল্প বিপ্লব ঘটাইতে হবে। না ঘটাইলে পরে আমাদের কোনো উত্তরণ নাই। ইন্ডিয়ার মতো হইতেই হবে, ইন্ডিয়াকে ফলো করতে হবে। ইন্ডিয়ার সব কিছু বাদ দিয়ে খালি এটা ফলো করেন। ইন্ডিয়াকে আপনি টাকা কামাই করে মোদি কি রাইট করতেছে, মোদিকে কেন সবাই এত হাতে পায়ে ট্রাম্প কেন ভয় পায় মোদিকে, ইউরোপিয়ান ইউনিয়ন কেন ইন্ডিয়াতে ছুটছে, কেন তারা সবাই ইন্ডিয়াতে ইনভেস্ট করতেছে। আমার দেশে এত সম্পদ, এত সুন্দরবন, এত সমুদ্র কেউ তো আসে না কেন? কারণ ওই যে পরিবারতন্ত্র। সো এখন শিল্প বিপ্লব ছাড়া কোনো কথা নেই। জি, দ্যাটস ইট। ইনাপা, নির্বাচনের যে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, এর পাশাপাশি ক্ষমতাকে কেন্দ্রীভূত করে প্রধানমন্ত্রীর কাছ থেকে বিকেন্দ্রীকরণ করার জন্য যে ভোটটি পাশাপাশি চলমান, সেটা হচ্ছে হাঁ ভোট। সেই হাঁ ভোটে বাংলাদেশ সরকার সরাসরি প্রচারণা চালাচ্ছেন, কারণ এই জুলাই ম্যানিফেস্টো এবং এর যে 12টি ধারা নিয়ে হাঁ ভোটটা আয়োজন করা হয়েছে, এটা সরকার, প্রফেসর ইউনূস সাহেবের এই অন্তর্বর্তী সরকার সকল দলের সাথে সমন্বিত করেই, স্বাক্ষর নিয়েই এই হাঁ ভোটের পক্ষে প্রচারণাটা চালাচ্ছেন। এখানে না ভোট আমরা কেন দিব, আর কেনই বা না ভোটের কথা আমাদের চিন্তায় আসবে, আর যেখানে আমরা 16-17টি বছর একটা স্বৈরাচারী শাসন দেখেছি, একটি সামাজিক অনাচার দুর্নীতি দেখেছি, এবং একচ্ছত্র ক্ষমতার কারণে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঈশ্বর তুল্য করে ফেলেছিলাম, যেটা কখনোই হবার নয়। এই হাঁ ভোটের সাথে বিএনপির যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাটা কি বিএনপির জনপ্রিয়তাকে ধ্বংস করছে বলে আপনি মনে করেন? বিএনপি যে অবস্থান, এটা এখন আওয়ামী লীগের চাইতে খারাপ হয়ে গেছে। এক কথায় আওয়ামী লীগের চাইতেও জঘন্য। হাসিনা তো একটা কোয়ালিটি ছিল, খারাপ হইলে ওকে নিয়ে কথা বলা যেত, কিন্তু আমি কিছু বলতে পাই না। এই যে তারেক যে বলতেছে কেউ পালায় যায় না, আমরা পালাই না। তুই বেটা 14 পালাইছিল, তো মাথা খারাপ হয়ে গেছে। আমি হাসিনার একটা তাকে নিয়ে বলতে পারতাম, আমি কিছু বলতে পারি। ও ও হাসিনা চাইতে খারাপ। ওকে, এখন নির্বাচন কি হচ্ছে না হচ্ছে আমি জানি না। আমি মনে করি যে প্রফেসর ইউনূসের উচিত ছিল একটা রেফারেন্ডাম দিয়ে আমি ক্ষমতায় থাকবো, একটা একটা যে কোনো ভোট করে, জিয়াউর রহমানের মতো। কারণ তার তো একটা পরিচয় আছে, একটা কোয়ালিটি আছে, তারই ক্ষমতা থাকা উচিত। সে যদি থাকে উনি 5 একটা বছর হা আমি না ভোট সাপোর্ট। দিতে পারতেন, জিয়া রহমান যেভাবে হা হ্যাঁ, না ভোট দিয়ে হ্যাঁ, ক্ষমতায়। হ্যাঁ, আজকে আমি এটা নিয়ে আমি ভিডিও আপনার করছি। সাথে একমত পোষণ করি, কারণ রাইট। বাংলাদেশের গত 1.5 বছরে 15 ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর থেকে গত 15 মাসে 16 মাসে বাংলাদেশ অনেক ঋণের বোঝা লাঘব করেছে, বাংলাদেশে অনেক কাজ হয়েছে, এবং সরকার যে উদারতা দেখিয়েছে আওয়ামী প্রশাসনের উপরে, তারাই কিন্তু এখনো আছে। আমি পরিষ্কারভাবে বাংলাদেশের সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে একটা মেসেজ দিতে চাই। আপনারা যদি ভাবেন যে দিস ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, আপনারা যদি ভাবেন যে শেখ হাসিনা আবার ফেরত আসবে, অথবা আপনারা যদি ভাবেন যে দুর্নীতির রাস্তা কখনোই বন্ধ হবে না, তাহলে আপনারা একটা অন্য জগতে, একটা ভিন দেশে বসবাস করছেন। বাংলাদেশের মানুষ আর দুর্নীতি দেখতে চায় না, তারা মানুষ সরকারের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে মিথ্যা আশ্বাস দেখতে চায় না। যেই জুলাই আন্দোলনের সময় হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ সমাজ রাজপথে তাদের জীবন বাজি রেখে আন্দোলন করেছে, তার সাথে মিনা ফারা আপার মতো মায়েরা একত্রতা করেছে, পুরো পরিবার বাবা পকেট থেকে টাকা বার করে দিয়েছে, এরা কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি। পক্ষান্তরে আপনারা যাদেরকে 16 বছর অন্যায়ভাবে ক্ষমতায় টিকিয়ে রেখেছিলেন, তারা আপনাদেরকে ছেড়ে ভারতে পাড়ি দিয়েছে। আজকে যেখানে বন্দী পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন,
ওনার সর্বশেষ ফোন আলাপ, যেটা আমরা রেকর্ডিং শুনতে পাই অডিও থেকে, উনি বলছেন যে আমরা ওনার জন্য, মানে শেখ হাসিনার জন্য, তাই ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এত কিছু করলাম, উনি আমাকে একটা ফোন করে পুলিশ কন্ট্রোল রুমে বলেও গেলেন না। আপনারা শিক্ষা নিন এখান থেকে। আগামীর সরকার যদি জুলাই আন্দোলনকে ধারণ করতে না পারে, আগামীর সরকার যদি জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে না পারে, আগামীর সরকার যদি জুলাই ম্যানিফেস্টোর মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার এবং সংবিধান সংস্কার করতে না পারে, বাংলাদেশের মানুষের নির্বুদ্ধিতা অথবা বোকামির কারণে, তার মানে এই ভাববেন না যে ওই মানুষগুলা বাংলাদেশ থেকে চলে গিয়েছে। হ্যাঁ, তারা হয়তো আবেগের বসে, খালেদা জিয়ার প্রতি আবেগের বসে, জিয়াউর রহমানের প্রতি আবেগের বসে বিএনপিকে অনেক ভোট দিবে, কিন্তু এই বলে এটা ভাববেন না যে বিএনপি এসে আপনাদেরকে আবার সে একই দুর্নীতির লাইসেন্স দিয়ে দিবে। একইভাবে আপনারা বিদেশে অনেক অঢেল অর্থ পাচার করতে পারবেন, পরিবার নিয়ে, সন্তান নিয়ে বিদেশ ভ্রমণ করতে পারবেন। আপনাদের মধ্যে কেউ আবার ওই পুলিশ প্রধান বেনজিরের মতো কেউ একজন তৈরি হবে, ওই ডিবি হারুনের মতো কেউ তৈরি হবে, আপনাদের মধ্যে কেউ আবার হেলাল উদ্দিনের মতো ওইরকম দুর্নীতিবাজ সচিব তৈরি হবে। এটা আপনারা আর পারবেন না, কারণ বাংলাদেশে ইনকিলাব এখনো জিন্দা আছে। বাংলাদেশে এখনো মিনা ফারার মতো অতন্ত্র প্রহরীরা, জ্যাকব মিল্টনের মতো অতন্ত্র প্রহরীরা, ইলিয়াস হোসেনের মতো সাংবাদিকেরা, ডক্টর পিনাকি ভট্টাচার্যের মতো সাংবাদিকেরা, অ্যাক্টিভিস্ট, যাদের এক আঙ্গুলের ইশারায় বাংলাদেশে অনেক কিছু হতে পারে, আবার অনেক কিছু ঠেকিয়েও তারা দিতে পারেন। এবং এ ধরনের যিনারা আছেন অতন্ত্র প্রহরী, তারা কিন্তু সবাই বসে আছে একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য। প্রশাসনকে আমি আহ্বান জানাই, নিরপেক্ষভাবে বাংলাদেশের মানুষকে হ্যাঁ ভোট এবং না দেওয়ার ক্ষেত্রে পরিবেশ সৃষ্টি করুন। বাংলাদেশের মানুষকে সঠিক নেতা নির্বাচনের করতে পরিবেশ সৃষ্টি করুন। যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, যাদের গায়ে দুর্নীতির গন্ধ, গরিব মানুষের গমের গন্ধ, গরিব মানুষের লুটের ধানের গন্ধ, চাউলের গন্ধ, কাবিখার টাকা চুরির গন্ধ, তাদেরকে যাতে মানুষ চিনতে পারে, এই চেনার সুযোগটা দেওয়া কিন্তু নির্বাচন কমিশনের, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব। আমি বেশি শঙ্কিত যে যেখানে আজকে অনেকগুলো ঋণ খেলাপি, যাদেরকে আমরা বলি চোর, তারাও নমিনেশন পেয়েছে। জনগণকে আপনারা তাহলে কি মেসেজ দিলেন যে তোমরা দুর্নীতি ভবিষ্যতেও করতে পারবা? মিনা আপা, আপনি বাংলাদেশের এই নির্বাচন কমিশনের এই ধরনের হঠকারী সিদ্ধান্তকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, সেটা যদি জাতিকে একটু বলতেন। কিছু না, নুরুল হুদা, হাসিনা নুরুল হুদা, দ্যাটস অল। এক কথায় প্রকাশ, কোনো পার্থক্য নাই। এই লোক কত টাকা খাইছে আমি জানি না, তারে করে কি এমনি ধমক দিতে যায় নাকি, তারে কি এগুলি করাইছে এবং তার প্রেশার দিছে করতে হবে, সে করছে। কত টাকার বিনিময় করছে আমি জানি না। তো হাসিনা যা করছে, গ্রাউন্ডে প্রত্যেক রাজনীতিবিদের যারা ভোট যুদ্ধে আছে সমান অধিকার এবং সমান নিরাপত্তা পাওয়া উচিত। সেক্ষেত্রে আমরা দেখি যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার পরিবার যে অতিরিক্ত রাষ্ট্রীয় নিরাপত্তা পাচ্ছে, অতিরিক্ত, সেটাকে কি লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরিতে অন্যান্য রাজনীতিবিদরা যেখানে হামলার শিকার হচ্ছে, জামায়াতের একজন উপজেলা লেভেলের, শেরপুরে উপজেলা লেভেলের সেক্রেটারি জেনারেল হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমার গ্রামে, সেখানে লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি হয়নি। বিএনপির ওই নেতারা যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। তাহলে আমরা যদি ধরেই নেই যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, আমরা যদি ধরেই নেই, প্রশাসনকে বলছি যে বিএনপি রাষ্ট্র গঠন করবে, প্রধানমন্ত্রী তারেক রহমানই হবে, তাহলে নির্বাচনের দরকার তো আমি দেখি না। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। প্রধানমন্ত্রী, মির্জা ফখরুলকে একটা মন্ত্রী, তারপরে হুমায়ুনকে পররাষ্ট্রমন্ত্রী, যার যেটা দরকার দিয়ে বসিয়ে দিলে আমাদের নির্বাচনের খরচটা মতো বেঁচে দিচ্ছে। শিল্প বিপ্লব হবে না। আপনি এবং আমরা দুজনে নির্বাচন কমিশনকে তীব্রভাবে ধিক্কার জানাই যে তারা একটি লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে, প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, আবার পক্ষপাত দুষ্ট আচরণ করছে। তারেকের দোষ, তারেক ডিড ইট, হি ফোর্সড ইট।
তারেক রহমান সাহেব ওনার আচরণে, ওনার যে কথাবার্তায়, যে ইমম্যাচিউরিটি, একজন ইয়েস। রাষ্ট্রনায়ক সুলভ না এই ধরনের কথাবার্তা আরে আইএ পাস 3বার ফেল করে আইএ পাস করছে, কেমন। সেই ধরনের রাষ্ট্রনায়ক যদি আমরা পাই, সেক্ষেত্রে নো 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 আমাদের নো আপনি যদি একটু বলতেন যে আমাদের জাতি হিসেবে কি ধরনের একটা সৎ লোক আমরা কিভাবে পেতে পারি? আমাদের দরকার মোদির মতো একটা প্রধানমন্ত্রী। কাছাকাছি হইলে পরেও জামায়াতের আমিরকে আমরা বলতে পারি যে তাকে আমরা তৈরি করতে পারবো, সাহায্য করতে পারবো, টানতে পারবো। তারেককে নিলে পরে আমি জীবনে হয়তো দেশে আর যাবো না, কারণ আমি এত বীতশ্রদ্ধ, এত মানুষ মাইরা, এতগুলা লোক মাইরা যে আবার আমি এইগুলা করবো। নো, আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। সো জামায়াতের আমিরকে আমি বলছি, যে কোনো মূল্যে ক্ষমতা চাই আপনাকে, শিল্পীরাই হইলে ক্ষমতা আসতে হবে। আমি আমিরকে বারবার বলছিলাম তারেকের গায়ে দুর্গন্ধ আছে, ওরা আইনেন না, বাধা দেন। উনি কথা শুনে নাই। আমি বলছিলাম, ওনাকে বুঝাইছিলাম এই সমস্যা। টাইম ম্যাগাজিন লিখছে এইগুলো, আমি জামাতের আমিরকে ফেস টু ফেস বলছি, দেখেন সমস্যা হবে, আইনেন না। উনি বলে না, ঘরের সন্তান ঘরে আসবে, এখন তো আসছে, ঘরের সন্তান আসছে, 12টা বাজাইছে। আমি মানা করছিলাম, কিন্তু কারণ আমি তো জানি, বিকজ আই ডিল উইথ ওয়াল স্ট্রিট এভরিডে। আমি দিনে তারেক পাঁচ রহমান পাঁচ ছয় সাহেবের ঘন্টা নির্বাচনী প্রচারণায় আমরা যদি একটা তুলনামূলক পর্যবেক্ষণ করি, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, উনি বিভিন্ন রাষ্ট্রীয় সফরে বেগম খালেদা জিয়াকে রাজ সফরে নিয়ে যেতেন এজ এ ফার্স্ট লেডি। কিন্তু কোনো সভার মঞ্চে, কোনো রাজনীতির মঞ্চে আমি কখনো খালেদা জিয়াকে অতীতের ভিডিওগুলোতে জিয়াউর রহমানের পাশে মঞ্চে বসা দেখিনি। সেক্ষেত্রে আমরা পরিষ্কার দেখতে পাই যে ডক্টর জোবাইদা রহমানের একটি রাজনৈতিক উচ্চাভিলাষ আছে, এবং উনি প্রতিটা নির্বাচনী ক্যাম্পেইনে তারেক রহমানের পাশে আসীন আছেন। এটা কি জাতির জন্য একটি অশনি সংকেত কিনা, আপনি কি মনে করেন? ওই যে উত্তর কোরিয়া যদি থাকেন, তাহলে পরে আপনি সাফার করবেন, মরবেন, না খায় থাকবেন, রিক্সা চালাবেন, কামলা খাটবেন, রেমিটেন্স, আর কিচ্ছু হবে না। আমি তো শিল্প বিপ্লব চাইলে পরে ইউ হ্যাভ টু ওভারকাম দ্য ডাইনেস্টি। জিয়া পরিবার, মুজিব পরিবার হ্যাজ টু বি, মানে একদম কবর দিতে হবে এদের। ঠিক ঠিক দক্ষিণ কোরিয়ার মতো হইতে হবে, এবং এদেরকে পুরোপুরি মাদুরোর মতো করতে হবে প্রয়োজনে, কারণ এরা তো ডেঞ্জারাস। আপনি নরেন্দ্র মোদীকে বলছেন যে সে তার অতীত কর্মকাণ্ড বা বর্তমানে তার যে ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ডকে একপাশে রেখেই বলছেন যে সে ভারতের জন্য কাজ করছে। Yeah, yeah. কিন্তু আমি পক্ষান্তরে যে তুলনামূলক ব্যাপারটা দেখতে চাই, বাংলাদেশে যদি ইসলামপন্থী সরকার হয়, সেখানে শুধু জামাত ইসলাম থাকবে না, বাংলাদেশে আপামর ইসলামপন্থী নেতৃবৃন্দ একটা জোট করেছে, 11 দলীয় জোট। সেই 11 দলীয় জোটের যারা ইসলামপন্থী নেতা, এনারা প্রত্যেকেই হাসিনার আমলে নির্যাতিত, জেলে গিয়েছে, কেউ কেউ তাদের অঙ্গহানি হয়েছে, অনেকে মারা গিয়েছে নির্যাতনের শিকার হয়ে। যিনারা আছেন এনারা মিলে ইসলামী জোট করেছেন। আপনি কি এটা মনে করেন বা আমার সাথে শেয়ার করবেন যে এই ইসলামী জোট যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা সৎ এবং যোগ্য লোক উপহার দিবে, এবং তারা নরেন্দ্র মোদীর চেয়ে ভালো কিছু, হিন্দু জাতীয়তাবাদের চেয়ে ভালো কিছু বাংলাদেশের জন্য উপহার দিতে পারবে কিনা? শুনে প্রথমে দরকার কি, ডিভোর্সটা দরকার, প্রথমে সেপারেশনটা দরকার, যে আমি পরিবর্তন থেকে বাইরে হয়ে গেলাম, তারপর আমি হামাগুড়ি দিব, তারপরে আস্তে আস্তে আমি বসবো, হাঁটতে শিখবো, তারপর দৌড়াবো। হয়তো ইট উইল টেক 40 years, বাট আই হ্যাভ টু স্টার্ট উইথ এ ডিভোর্স ফ্রম দ্য পরিবর্তন টু জার্নি ডেমোক্রেসি। সেটা ইসলামিক প্রজাতন্ত্রই হোক, 11 দলের জোটই হোক। ফার্স্ট আই হ্যাভ টু সেপারেট বিটুইন দিস টু, দেন উই সি। আমরা গাইড করব, আমরা সাপোর্ট করব, আমরা যাব, আমরা কথা বলবো, উই শ্যাল অল কন্ট্রিবিউট, বাট উই নিড এ স্টার্ট, কিন্তু রিস্টার্ট। এই মানসিকতা থেকে তো জাতি হিসেবে মানে আমাদেরকে বের হতে হবে। আমরা শুধু পরিবারতন্ত্র জিয়া পরিবারকে দেখছি না, আমরা দেখছি যে আপামা অন্যান্য সব দলে, এমনকি জামাতে ইসলামেও অনেকে আছে যে তাদের মরহুম নেতাদের সন্তানরা আবার পার্টির প্রধান হয়েছেন। আবার পক্ষান্তরে জামাত ইসলামের বা সালাউদ্দিন কাদেরের ছেলে হুম্মাম কাদের হয়েছেন, সাদেক হোসেন খোকার ওনার ছেলে হয়েছেন, রুমিন ফারানা হয়েছেন, আমি হাতে গোনে শেষ করতে পারবো না। এই যে আমাদের মানসিকতা, যে যোগ্যতার বিচারে না, আমার পিতার সুনাম অথবা রাজনৈতিক যে দক্ষতা, সেটাকে পুঁজি করে আমরা প্রত্যেক দলেই আমরা যে নেতৃবৃন্দ দেখতে পাচ্ছি, ওনাদের প্রত্যেককে আমি মনে করি
রাজনৈতিক যোগ্যতার বিচারে তাদেরকে তাদের পরীক্ষায় পাশ করতে হবে। সেটা তারেক জি এখনো পাশ করেননি। উনি একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশে রাজনীতি করার ওনার অধিকার আছে, কিন্তু স্টেজে বসে উনি ওনার স্ত্রী সন্তানকে সহ নিয়ে যে পরিবারতন্ত্রের সিরিয়াল তৈরি করেছেন, সেখানে যোগ্যতা কোনো মাপকাঠি না। সেখানে আমি আপনার সাথে একটা মিল দেখতে পাই ডক্টর জাফরুল্লাহ সাহেবের। আপনি দুঃখের সাথে কথাগুলো বলছেন, আপনি কাউকে বিষোদ্গার করছেন না। ডক্টর জাফরুল্লাহ সাহেব তারেক রহমান সাহেবকে উপদেশ দিয়েছিলেন যে আপনি লন্ডনে বসে কিছু লেখাপড়া করেন, নিজেকে তৈরি করেন। আপনি যদি নিজ যোগ্যতায় আপনি জিয়া রহমানের সন্তান হিসেবে না, খালেদা জিয়ার সন্তান হিসেবে না, রাষ্ট্রে ভূমিকা রাখতে পারেন, কেন, হোয়াই নট? এইটা থেকে আপনি আহ্বান জানাচ্ছেন। এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য আপনি কিছু উপদেশ যদি নসিহত করেন, ভোটের আর মাত্র 10 দিন, যে আমরা কিভাবে এই যে লেজুর ভিত্তি, যে রাজার ছেলে রাজা হবে, আমার ছেলে কবে রাজা হবে, এটা কেন আমাদের মধ্যে আনতে আপনি যদি কিছু বলতেন, গুরুত্বপূর্ণ। আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, আপনি 2-4 মিনিটে একটু বুঝাইয়া বলেন জাতিকে। ধন্যবাদ। আমাদের দেশে যারা হাসনাত, আমি 1 কোটি হাসনাত দেখতে চাই। আমাদের যুব সমাজ ভেরি ভাইব্রেন্ট, ভেরি ট্যালেন্টেড, ভেরি এডুকেটেড, ভেরি নাইস অ্যান্ড ভেরি এনার্জেটিক, এবং ভেরি তারা ইম্পর্টেন্ট ফর দ্য সোসাইটি, ফর দ্য রাষ্ট্র। আমি চাই 1 কোটি হাসনাত আমাদের পলিটিক্যাল ডমিনেন্ট করুক, লাইক মামদানি নিউ ইয়র্কের মেয়র, জি। এবং এরা সবাই মিলে যুদ্ধ ঘোষণা করুক পরিবারতন্ত্রের বিরুদ্ধে। একটা যুদ্ধ লাগবে, কারণ এরা যাইতে চাইবে না। জিয়া পরিবার, তারেক জিয়া এবং খালেদা জিয়ার মানে মুজিব পরিবার, এরা চাইবে থাকতে, কিন্তু এদেরকে যে কোনো মূল্যে যুদ্ধ করলে এদেরকে পুরোপুরি আলাদা করতে হবে, করে এই দেশটা ইন্ডিয়ার মতো ডেমোক্রেটিক সোসাইটি, পার্লামেন্ট, রাষ্ট্র গড়তে হবে। শিল্প বিপ্লবদের সেটা কন্টিনিউ করতে হবে, লাইক সিঙ্গাপুর, মালয়েশিয়া। দ্যাট উইল টেক 50 years, বাট ইউ হ্যাভ টু স্টার্ট উইথ এ ডিভোর্স। এই নির্বাচনের মাধ্যমে, যদি নির্বাচন হয়, জামায়াতকে ক্ষমতায় আনতে হবে নো ম্যাটার হোয়াট। সেখানে আমাদের হাসনাতটা আছে, আমাদের সার্জিসটা আছে, আমাদের সেই নেতা আছে, বিভিন্ন ফর্মে আছে, কিন্তু আমাদের যুব সমাজকে আমাদের পার্লামেন্ট দিয়ে দিতে হবে। পার্লামেন্ট উইল বি ডমিনেটেড বাই দ্য ইয়াং পিপল দ্যাট উই হ্যাভ নাও, অ্যান্ড নট পরিবারতন্ত্র। মানে তারেক যে যেটা করতেছে তার পরিবারকে নিয়ে, এটা খুবই শেমফুল। আমি অত্যন্ত ক্ষুব্ধ। আই ওয়ান্ট হিম টু স্টপ। আই এম গিভিং হিম ওয়ার্নিং। আই এম টকিং এভরি ডে ইন দ্য ভিডিও। বাট আপনারা শুনছেন আমার কথা, অনেকে শুনছে কল করে, কিন্তু আমি চাই তারেক রহমান এবং তার পরিবারকে এবার আমাদের দেশের লোকেরা পুরাপুরি মানে একদম শেষ। এদেরকে একটা সিটের জন্য না যেতে বিএনপি, নট এভরি সিঙ্গেল সিট। মেক জামায়াত ইসলাম 300 সিটই দেন তাদেরকে। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট টু সি, এন্ড দেন উই স্টার্ট। আচ্ছা, সর্বশেষ আরেকটা প্রশ্ন করে আমি আজকের অনুষ্ঠানে জবনীকে টানবো। আপনাকে আবারও ধন্যবাদ জানাই। সেটা হচ্ছে, বাংলাদেশে জামাত ইসলাম এবং ইসলামপন্থী দলগুলোর প্রতি হিন্দু সম্প্রদায়ের যে প্রগাঢ় সমর্থন এবং হিন্দু নারী সম্প্রদায়ের যে সমর্থন, সেটা কি তারা আশ্বস্ত যে জামাত ইসলাম ক্ষমতায় থাকলে তাদের নিরাপত্তা এবং ধর্মীয় নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা সংহত হবে? এটা কি কারণ, নাকি অর্থনৈতিক মুক্তিও তারা সেখানে দেখতে পাচ্ছে জামাত ইসলামকে যদি ক্ষমতায় আনা হয় জনগণ ভোট দিয়ে? কি দেখতে পাচ্ছে জানি না, আমি জানি না জামাত ইসলাম ক্ষমতা যাওয়ার পরে কি করবে। সো ফার সো গুড, কিন্তু আমার যদি দেশে অর্থনীতি না থাকে, তাহলে জামায়াত ইসলাম কেন, কেউই কিছু করতে পারবে না। হিন্দুরা কি আশা করে যে তাদেরকে জামায়াত ইসলাম বাঁচাবে? আরে ডিফেন্স তো আমার কাছে, আমি আমাকে ডিফেন্ড করব। এখন আমি যদি খালি সারাক্ষণ আওয়ামী লীগ করি, ইন্ডিয়া করি, আমার তো ডিফেন্স হবে না। আমাকে আমার খুঁটি ঠিক করতে হবে। আমি ইন্ডিয়ার সঙ্গে সবসময় ওইখানে যাব না, আমি দেশে থাকবো, দেশে আমার সবকিছু, এবং আমি আমার রাইটটা ঠিক রাখবো। এখন হিন্দুদেরকে একটা নেতা লাগবে, হিন্দুদের একটা নেতা নাই মানে রাইট পথে। কি জামায়াতকে ভোট দিলে তাদের খুব উন্নতি হবে, আই ডোন্ট নো। কিন্তু সবার আগে আমাদের পয়সা ছাড়া কিচ্ছু হবে না। প্রত্যেকের হাতে পয়সা দরকার। প্রত্যেকে মাসে 1 লক্ষ টাকা বেতন পাইতে হবে, রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা সমস্ত কামলা থেকে। মিনিমাম ওয়েজ আমেরিকাতে যেরকম ঘন্টায় $17, ঘন্টায় $20, আমাদের দেশে মিনিমাম টাকা লাগবে ঘন্টায়, মাসে 1 লক্ষ টাকা বেতন। যদি লোকের হাতে এটা আসে, তখন লোকের নিজেই বলবে কাকে আমরা ক্ষমতা রাখবো, কাকে। এখন তো লোকের হাতে কিছু নাই, সো দে আর কনফিউজড। উই নিড মানি, উই নিড রিভলিউশন। বারবার শিল্প বিপ্লব লাগবেই, এবং সেটার জন্য শুরু করতে হবে
300 সিট ইসলামিক দল, দ্যাটস ইট। ধন্যবাদ মিনা ফারা আপা আমাদের সাথে 1 ঘন্টা সময় দেওয়ার জন্য। আমি Thank প্রিয় you. দর্শক, অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসেছি। যে আজকের এই আলোচনা থেকে আমি যে বিষয়বস্তুগুলো নিয়ে দেখতে পাচ্ছি আলোচনার মূল উপযোগ্য বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশ যদি তার নিজেকে মাথা তুলে দাঁড়াতে, তার অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে এবং সেটার যে বাধাগুলা, যে সৎ প্রশাসন এবং দুর্নীতিমুক্ত নেতৃত্ব বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। শরিয়া আইন নিয়ে যে জুজুর ভয় দেখানো হচ্ছে, শরিয়া আইনটি হচ্ছে ইসলামের বিধিনিষেধ, ডু এবং ডু নট ডু বিধিনিষেধ মুসলমান সম্প্রদায়ের জন্য। অর্থ ব্যবস্থাকে গতিশীল করতে হলে মিনা ফারার যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো আমাদেরকে ফলো করতে হবে। বাংলাদেশের পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে যোগ্যতার মাপকাঠিতে প্রার্থীকে মূল্যায়ন করতে হবে। প্রার্থীর রাজনৈতিক কমিটমেন্টকে গুরুত্ব দিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রতিবেশী দেশ শুধু নয়, ফার নেইবার যারা পাকিস্তান, তুরস্কের সাথে এবং চায়নার সাথে একটি নিরাপত্তা এবং সংহতিমূলক, আত্মরক্ষামূলক এবং প্রযুক্তিমূলক সহযোগিতার প্রসার ঘটাতে হবে। এই সব নিয়ে আপনারা সবাই উপযুক্ত সিদ্ধান্ত নিন, উপযুক্ত দলকে ভোট দিন, হা ভোটের পক্ষে রায় দিন। ধন্যবাদ প্রিয় দেশবাসী আমাদের সাথে থাকার জন্য। আজকে এতটুকু অনুষ্ঠান, আবারও কোনো নতুন দর্শক নিয়ে, নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। মিনা আপা, ডক্টর মিনা ফারা, আপনাকে বিশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় জাতিকে উপহার দেওয়ার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ।